औज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर्रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गायरिल मगदूबि अलैहिम वलद्दल्लीन आमीन। প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি ইতিপূর্বে দুইটি ভিডিও বানিয়েছি ভূমি সম্পর্কে। একটা ভূমি সমস্যা ও সমাধান নামজারি বিষয়ে এবং আরেকটা আধুনিক ভূমি ব্যবস্থাপনা, তার সমস্যা এবং সমাধান প্রসঙ্গে। আজকে আলোচনা করব ভূমির সাথে জড়িত বিভিন্ন অফিসার। আজকে আলোচনা করব রাজস্ব অফিসার, যারা ভূমির ব্যবস্থাপনা এবং রাজস্বের সাথে জড়িত তাদের সম্পর্কে, এবং পরবর্তী ভিডিওতে প্রকাশ করব ভূমির সাথে জড়িত যে সকল সেটেলমেন্ট অফিসার এবং ভূমি জরিপের সাথে জড়িত যে সমস্ত অফিসার তাদের সম্পর্কে। আজকে ভূমি রাজস্বের সাথে জড়িত এবং ভূমি ব্যবস্থাপনার সাথে জড়িত যে সমস্ত অফিসার তাদের পরিচয় দিতে যাচ্ছি। ভূমি রাজস্বের এবং ব্যবস্থাপনার প্রসঙ্গ আসলেই যে কথাটি ওতপ্রোতভাবে জড়িত তার নাম হচ্ছে কালেক্টর। ব্রিটিশ আমলেও এই কালেক্টর ছিল এবং তখন কালেক্টরের পাওয়ার অনেক শক্তিশালী এবং মজবুত ছিল। আজকের দিনে যিনি কালেক্টর, তিনি শুধু ভূমি ব্যবস্থাপনা এবং ভূমি রাজস্বের সাথে জড়িত নন, তিনি একজন জেলা প্রশাসক, তাকে বলা হয় জেলা প্রশাসক, এবং তিনি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলার প্রধান ম্যাজিস্ট্রেট মানে জেলা ম্যাজিস্ট্রেট। তারপর আরেকজন আছেন অতিরিক্ত কালেক্টর। সরকার নির্বাহী ক্ষমতা বলে তাকে এই অতিরিক্ত কালেক্টর নিযুক্ত করে থাকেন। আমরা তাকে বলি এডিসি রেভিনিউ। এডিসি রেভিনিউ কালেক্টরের প্রতিনিধি হয়ে যিনি কালেক্টরের কাজ সম্পাদন করেন, তার স্থলাভিষিক্ত হয়ে রাজস্ব পরিচালনা করেন, তিনি হচ্ছেন এডিসি রেভিনিউ। এরপরে ভূমি ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তাদের মধ্যে উপজেলা লেভেলের সবচেয়ে বড় অফিসার, তিনি হচ্ছেন সহকারী কমিশনার ভূমি। তিনি একজন সহকারী কমিশনার ভূমি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এবং তিনি একজন সার্টিফিকেট অফিসার। তারও পদবি তিনটি। তিনি একাধারে সহকারী কমিশনার ভূমি, তিনি এক্সিকিউটিভ একজন ম্যাজিস্ট্রেট এবং একজন সার্টিফিকেট রেন্ট সার্টিফিকেট অফিসার। এরপরে ইউনিয়ন লেভেলে এই এসিল্যান্ডের পরেই সহকারী কমিশনার ভূমির পরেই আসে ইউনিয়ন লেভেল। সেখানে দুইজন কর্মকর্তা নিযুক্ত আছেন। একজনকে বলা হয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, আরেকজনকে বলা হয় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা। বর্তমানে যিনি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, তিনিও একজন বিসিএস অফিসার। কিন্তু তিনি ক্যাডারভুক্ত নন, তিনি হচ্ছে নন ক্যাডার। বিসিএসে যারা চূড়ান্ত পূর্বে টিকেন মানে প্রিলিমিনারি, রিটেন, সাইকোলজি এবং ভাইভাতে উত্তীর্ণ হন এবং চূড়ান্ত পর্যায়ে নিয়োগের পর্যায়ে পৌঁছেন, তাদের পদ না থাকলে বা তাদের কোটা না থাকলে তাদেরকে সরকার বর্তমানে এই নন ক্যাডারে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা একটি ভালো উদ্যোগ।
যে একজন বিসিএসের ভাইবা পর্যন্ত গিয়ে তিনি কোনো পদে বিসিএসের কোনো পদও পাবেন না, আবার সরকারি কোনো পদও পাবেন না, এটা কি করে হয়? এই জন্য এই ব্রিলিয়ান্ট ছাত্রদের জন্য বিশেষ ক্যাডারভুক্ত কোনো ক্যাডারে নিয়োগ না দিলেও তাদেরকে নন ক্যাডারে বর্তমান সরকার নিয়োগ দেওয়ার ব্যবস্থা চালু করেছেন। সেই নন ক্যাডার থেকে নির্বাচিত এই বিসিএস অফিসার তিনি হচ্ছেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা। তাহলে বুঝতে পারছেন। আর সেই ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা থেকে প্রমোশন পেয়ে এখন হলো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। সরাসরি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিয়োগের কোনো বিধান বর্তমান নিয়োগ বিধিমালায় নাই। ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা থেকে প্রমোশন পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হতে হবে। সরাসরি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিয়োগের কোনো বিধিমালা নাই। আর মাঝখানে একটা পদ আছে, এই ভূমির সাথে জড়িত দুইটা পদ আছে। একটা হলো সার্ভেয়ার আর একটা হলো কানুনগো। সার্ভেয়ার আর কানুনগো এগুলির জন্য কোনো বিধিমালা নাই। তবে সার্ভেয়ারের ক্ষেত্রে 4 বছরের ডিপ্লোমা, 4 বছরের ভূমির উপরে ডিপ্লোমা ডিগ্রি আবশ্যক। কোনো ব্যক্তি যদি জরিপ অথবা ভূমির উপর 4 বছরের ডিপ্লোমা করে থাকেন তাহলে তিনি সার্ভেয়ারের জন্য নির্বাচিত হন। মানে সার্ভেয়ার পদের চাকরি নেওয়ার জন্য 4 বছরের ডিপ্লোমা ডিগ্রি ভূমি রেকর্ড ও জরিপের উপর 4 বছরের ডিপ্লোমা ডিগ্রি আবশ্যক। কানুনগোর ক্ষেত্রে সার্ভেয়ার থেকে পদোন্নতি পেয়ে কানুনগো হন। সার্ভেয়ার থেকে পদোন্নতি পেয়ে বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে কানুনগো নির্বাচিত হন। কানুনগোর গ্রেড নিয়ে সমস্যা আছে, কারণ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সরাসরি পদ ক্যাডার আর গ্রেড 12 আর কানুনগোর গ্রেড হচ্ছে 10। এক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিচ্ছে, কারণ কানুনগোর যে বর্তমানে পদ আছে আর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার পদ, দুইটা গ্রেড ডিফারেন্স। কানুনগো 10ম গ্রেড আর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিয়োগ পান 12তম গ্রেডে। প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই ও বোনেরা, তাহলে দেখা যাচ্ছে যে উপজেলা লেভেলে একজন সহকারী কমিশনার ভূমি, একজন কানুনগো, একজন সার্ভেয়ার আর একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং একজন উপসহকারী কর্মকর্তার পদ আছে। এই কয়েকজন লোক এবং তাকে সহযোগিতা করার জন্য একজন নামজারি সহকারী আর প্রত্যেকটা ইউনিয়নে একজন বা দুইজন MLSS, মানে আগে বলতে MLSS বা পিয়ন, এখন বলে অফিস সহায়ক। এই হচ্ছে কর্মবল এই একটা ভূমি অফিসে বা উপজেলা ভূমি অফিসে। যিনি এখন বর্ণনা দিতে যাচ্ছি একজন সহকারী কমিশনার ভূমি, তার বর্ণনা। সহকারী কমিশনার ভূমি তিনি ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে কোনো পদ নন। ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে কোনো নিয়োগপ্রাপ্ত কোনো অফিসার নন। তিনি হচ্ছে প্রশাসনের একজন লোক এবং বিশেষ পরীক্ষার মাধ্যমে প্রশাসনে যাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেওয়া হয় বা সহকারী কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়, তাদের মধ্য থেকে কোনো একজনকে এই ভূমি ডিপার্টমেন্টের সহকারী কমিশনার ভূমি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সরকার এটি করে থাকেন। এই সহকারী কমিশনার ভূমি বিষয়ে পূর্ব কোনো দক্ষতা বা কোনো যোগ্যতা বা কোনো অভিজ্ঞতা থাকে না। ইনি সম্পূর্ণ নতুন একজন মানুষ হিসাবে ভূমি ডিপার্টমেন্টে যোগদান করেন। ভূমির প্রাথমিক ধারণা, ভূমি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে একজন যত ট্যালেন্ট অফিসারই হন কমপক্ষে তার 4-5 বছর সময় প্রয়োজন। কিন্তু একজন ভূমি বিষয়ে সহকারী কমিশনার ভূমি তিনি এক কর্মক্ষেত্রে বড়জোর 6 মাস, 1 বছর, 2 বছর বা সর্বোচ্চ 3 বছর থেকে থাকেন। এই সময়ের মধ্যে তার ভূমির যাবতীয় ব্যবস্থাপনা, জরিপ, রেকর্ড,
খাজনা খারিজ, বিভিন্ন প্রকার দলিল, বিভিন্ন প্রকার মামলা মোকদ্দমা, সার্টিফিকেট মোকদ্দমা, বিভিন্ন মিসকেস, নামজারি, জমাবাগ, তারপর খাস জমি ব্যবস্থাপনা, সায়রাত মহল ব্যবস্থাপনা, পাবলিকের জমি ব্যবস্থাপনা, এই সম্পর্কে অভিজ্ঞতা হতে হতে তার বদলির সময় এসে পড়ে। যখন তিনি এই সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেন এবং তিনি মোটামুটি এক্সপার্ট হন, তখন তার বদলি হয় অন্য ডিপার্টমেন্টে, মানে ভূমি ডিপার্টমেন্টে, আর তিনি তখন থাকেন না। এই জন্য ভূমির সাথে জড়িত যারা, তারা এই পদে আসীন হতে পারেন না। আর এই সহকারী কমিশনার ভূমি নামক পদ দ্বারা এই ভূমি ডিপার্টমেন্টের চরম ক্ষতি সাধিত হচ্ছে। কারণ তিনি ভূমি সম্পর্কে কিছুই জানেন না যখন যোগদান করেন, এবং যখন তিনি অভিজ্ঞতা প্রাপ্ত হন, তখন তার ভূমি ডিপার্টমেন্ট বাদ দিয়ে অন্য ডিপার্টমেন্টে পোস্টিং হয়। এই সমস্যাটির সমাধান করার জন্য হয় ভূমি ক্যাডার চালু করতে হবে, ভূমি ডিপার্টমেন্ট ক্যাডার চালু করতে হবে, না হয়তো যাদের উপসহকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় তাদেরকে সরাসরি ভূমি ডিপার্টমেন্ট, তারাও বিশেষ অফিসার, তাদেরকে সরাসরি ভূমি ডিপার্টমেন্টের উপসহকারী কর্মকর্তা নিয়োগ না দিয়ে সহকারী কমিশনার ভূমি হিসাবে প্রদান করা উচিত। যারা বাংলাদেশে ভূমি ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছেন, তারা বিষয়টি গভীরভাবে অনুধাবন করবেন। আমি ভূমি ডিপার্টমেন্টে 25 বছর যাবৎ চাকরি করি এবং আইন বিষয়ে একজন অত্যন্ত দক্ষ লোক। আমি দেওয়ানি মোকদ্দমার সাথে বিজ্ঞ জিপি, এজিপি এবং এডিশনাল জিপি, তাদের সাথে এই প্র্যাকটিক্যাল সরকারি মামলা মোকদ্দমা চালিয়েছি প্রায় 8 বছর। এই 8 বছরে আমার মাননীয় জেলা প্রশাসক বা কালেক্টর বাহাদুরের যতগুলি ডিপার্টমেন্ট সেকশন আছে, যেমন রাজস্ব শাখা, এলএ শাখা, জেএম শাখা মানে জুডিশিয়াল মুন্সিখানা, রেভিনিউ মুন্সিখানা মানে আরএম শাখা, স্ট্যাম্পিং, রেকর্ড রুম, স্থানীয় সরকার, তারপর আরও অন্যান্য যেগুলি ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা সম্পর্কে আমি সম্পূর্ণ স্বচ্ছ ধারণা। কারণ জেলা লেভেলে চাকরি করেছি, আমি ইউনিয়ন লেভেলে চাকরি করার সুযোগ আমার বেশি হয় নাই। আমি জজ কোডের দেওয়ানি মোকদ্দমা সকল রেজিস্টার সম্পর্কে অবহিত। স্যুট রেজিস্টার, আপিল রেজিস্টার, মিসকেস রেজিস্টার, স্ট্যাম্প রেজিস্টার, তারপর রিভিশন মোকদ্দমার রেজিস্টার, রিভিউ মোকদ্দমার রেজিস্টার, তারপর কোর্ট ফি রেজিস্টার, সকল রেজিস্টার সম্পর্কে এবং দেওয়ানি মোকদ্দমা সম্পর্কে আমি সম্যক অবগত। কাজেই রাজস্ব বিভাগের সমস্ত ডিপার্টমেন্ট সম্পর্কে অবগত, এবং জুডিশিয়াল মানে জজ কোডের সমস্ত রেজিস্টার এবং সমস্ত ফাংশনের সাথে আমি পরিচিত, জজ কোডে পোস্টিং থাকার কারণে। প্রিয় আল্লাহ আমাকে এ তৌফিক দান করেছেন, এটা আল্লাহর অশেষ দয়া, রহমত এবং নেয়ামত। কারণ একই ব্যক্তি প্রশাসনের সমস্ত রেকর্ডপত্র সম্পর্কে অভিজ্ঞতা লাভ করা এবং জজ কোডের সমস্ত রেকর্ড রেজিস্টার সম্পর্কে ধারণা লাভ করা, এইরকম 2 সেকশনে চাকরি করানো লোক পৃথিবীতে বিরল। আমি সেই বিরল অভিজ্ঞতার প্রাপ্ত লোক হয়েছি। জজ কোডের মধ্যে যতগুলো রেজিস্টার আছে, মহাফেজখানা সহ সব রেজিস্টার সম্পর্কে আমি জানি, সব রেজিস্টার সম্পর্কে ইনশাল্লাহ জানি। একটা নকল তুলতে গেলে কোন জায়গায় দরখাস্ত দিতে হবে, নথিটা কোন জায়গায় আছে, সেটা আপিলের সাথে যুক্ত আছে না হাইকোর্টে কোনো মামলার সাথে এলসিআর হিসাবে গেছে, না সেইটা মূল মোকদ্দমার সাথে জড়িত আছে, আমি সেটা জানি। দখলের দরখাস্ত দিতে গেলে কীভাবে দিতে হবে সেটাও আমি জানি, কোন জায়গায় তল্লাশি দিতে হবে তাও আমি জানি। একটা দলিল কোন জায়গায় থেকে নকল তুলতে হবে, কোন জায়গা থেকে সেটা খোঁজ দিতে হবে, কোন সময় থেকে কোন জায়গায়, তাও আমি জানি। আর রেভিনিউ ডিপার্টমেন্টের একজন অফিসার হিসাবে এবং কালেক্টরের একজন প্রতিনিধি হিসাবে আমি রেভিনিউ ডিপার্টমেন্টের 25 বছর তো চাকরি করি, কাজে রেভিনিউ ডিপার্টমেন্টে ভালো জানি এবং আইনের একজন লোক। আই এম নট এ কোয়াক, আই অ্যাম এ MBBS ডক্টর, মানে আমি একজন LLB ডিগ্রিধারী লোক, আমি কোনো কোয়াক নই।
হাতুড়ে ডাক্তার নই, সার্টিফিকেটধারী একজন অফিসার, সার্টিফিকেটধারী অফিসার। আমি ডক্টর কদম আলী, আমার কোনো ডিগ্রি নাই, আমি সেই রকম অফিসার না। এলএলবিতে খুব ভালো রেজাল্ট করা একজন সরকারি অফিসার, এলএলবিতে ভালো রেজাল্ট করা একজন সরকারি অফিসার। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, কারো কোনো বাস্তব সমস্যা থাকলে যেগুলো কোনো বই পুস্তকে নাই, সেগুলি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমি উত্তর দিতে পারবো। আল্লাহ যদি তৌফিক না দেয়, আমার নাম কি জিজ্ঞেস করলে তাও পারবো না। আমার নাম কি এটা যদি জিজ্ঞেস করেন, আল্লাহ যদি তৌফিক না দেয়, তাও আমার পক্ষে বলা সম্ভব হবে না। আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাল্লাহ সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। যদি তৎক্ষণিক না পারি, বই পুস্তক ঘেটে, ইন্টারনেট ঘেটে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব, বা অভিজ্ঞ যারা আছেন, আমার চেয়ে অভিজ্ঞ যারা আছেন, আমার চেয়ে দক্ষ যারা আছেন, তাদের কাছ থেকে জেনে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু কোনো সমস্যাই সমাধান করা যাবে না এই রকম প্রশ্ন পৃথিবীতে নাই। একজন না পারে আরেকজন পারবে, আরেকজন না পারে আরেকজন পারবে। আমি না পারি, আমার গুরু যারা আছে, উস্তাদ যারা আছে, তারা পারবে। তারা না পারে, তাদের উস্তাদ আছে, তারা পারবে। তারা না পারলে ইন্টারনেট পারবে। কেউ পারবে না, এইরকম প্রশ্ন দুনিয়াতে নাই। আর এইরকম প্রশ্ন কেউ করতে পারবে না যে পৃথিবীতেই সেই প্রশ্নের জবাব নাই। পৃথিবীতে যে জবাব থাকে, সেখান থেকে ইনশাল্লাহ কালেক্ট করে দেওয়ার জন্য চেষ্টা করব। আবার ওই যে ইয়ের মতো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে ইহুদিরা প্রশ্ন করেছিল, এই 3-4টা প্রশ্ন করেছিল কঠিন। মিরাজে যাওয়ার পরে যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে কী আছে, এইরকম কঠিন বলছিলেন যে আগামীকাল ইনশাল্লাহ, আগামীকাল উত্তর দেব। দেখে যে 15 দিন আর জিবরাইল আলাইহিস সালাম তার ওহী নিয়ে তার কাছে আসেই না। পরে তখন তিনি বুঝতে পারলেন যে তিনি একটা বিরাট ধরনের ভুল করছেন। তখন বলতো যে তোমার কাছে যে শয়তান আসতো, সে শয়তান এখন আসে না কেন? সে শয়তান তোমাকে পরিত্যাগ করছে। তখন আল্লাহ বললেন যে তুমি এই আগামীকাল উত্তর দেব বলার সময় বললা না কেন যে ইনশাল্লাহ না বলার জন্য 15 দিন এই আমাদের রাসূল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ওহীও আসে নাই এবং জিবরাইল আলাইহিস সালাম আসে নাই। তখন বুঝতে পারছিলেন যে ইনশাল্লাহ বলার কতটুকু গুরুত্ব। ইনশাল্লাহ না বললে তার নামও বলতে পারবে না, আমি আমার নামও বলতে পারবো না। ইনশাল্লাহ বললাম, কোনো প্রশ্ন করলে আমি পারলে উত্তর দেব, না পারলে আমি সংগ্রহ করে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। একজন মানুষ তো আর সব কিছু পারে না। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম।